হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা করব ডাব্লিউবিটি এর ফিজিক্যাল সায়েন্সে যে ফার্স্ট স্কুলটা আছে সেটা। তো দেখা যাক কি রয়েছে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, বলেছে যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসে অংশগ্রহণ করে না বলেছে। তাহলে কি হয়ে যাবে, আমরা অপশন দিই কার্বন ডাইঅক্সাইড, NO2, N2O, CFC। তাহলে কোনটা অংশগ্রহণ করে না, সেটা হচ্ছে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। তারপরে কোশ্চেন কি বলছে, চার্লসের সূত্রে কোন জোড়াটি ধ্রুবক থাকে, কোন জোড়াটা ধ্রুবক থাকে চার্লসের মানে কনস্ট্যান্টগুলো কি কি, সেগুলো হয়ে যাচ্ছে কি গ্যাসে ভর আর হচ্ছে চাপ, মানে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে যে STP-তে 22.4 ml H2 গ্যাসের অনুসংখ্যা কত হয়ে যাবে। H2 দেখো এখানে ml বলছে, H2 গ্যাসের অনুসংখ্যা কত হয়ে যাবে 6.022 × 10⁻20। অনুসংখ্যা কত হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি হয়ে যাবে 6.022 × 10⁻20। তারপরে 1.4 কি বলেছে যে T1 ও T2 উষ্ণতায় কোনো কঠিনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে S1 আর বলেছে S2। কি বলেছে, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে কি, দেখো আমরা কি জানি যে এখানে কত ছিল S2, তাহলে S2 - S1, এই যে S2 - S1 বাই হচ্ছে যার প্রাথমিক যে ক্ষেত্রফল সেটা মানে S1 বাই হচ্ছে কি ইন্টু হচ্ছে কি উষ্ণতার যে পার্থক্য, মানে কি হয়ে যাচ্ছে অপশনটা S2 - S1 বাই S1 হোল ইন্টু T2 - T1। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর নিচের 5 নম্বর কোশ্চেন কি বলেছে যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন কি কি অপশনগুলো বলেছে, অপশনগুলো বলেছে যে সাধারণ আলোকরশ্মি, অবলোহিত রশ্মি, রেডিও তরঙ্গ আর হচ্ছে মাইক্রো তরঙ্গ, তাই তো। তাহলে আমরা কি জানি যে সাধারণ আলোকরশ্মির কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সর্বনিম্ন, সাধারণ আলোকরশ্মি। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। আমরা যদি বলি অবলোহিত রশ্মি কত হচ্ছে 8000 অ্যাংস্ট্রম থেকে হয়ে যাচ্ছে কত 10⁻7 অ্যাংস্ট্রম। রেডিও ওয়েভ তাহলে এটা হচ্ছে 10⁻7 অ্যাংস্ট্রম থেকে 10⁻11। আর যদি বলি যে মাইক্রোওয়েভ তরঙ্গ সেটা কত হচ্ছে 10⁻11 মানে গ্রেটার দেন 10⁻11 অ্যাংস্ট্রমের থেকে বেশি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বলা ছিল যে কোনটি সর্বনিম্ন, তাহলে কি হচ্ছে সাধারণ আলোকরশ্মি। তারপরেও 1.6 কি বলেছে, একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে আপতিত আলোকরশ্মি বিচ্যুত যে বিষয়ের উপর নির্ভর করে না সেটি হচ্ছে কি প্রিজমের আকার উপর সে নির্ভর করে না। কি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কি প্রিজমের আকারের উপর নির্ভর করে না। নেক্সট 1.7 কি বলেছে যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব বলা আছে 5 ভোল্ট, মানে এখানে ভি এর ভ্যালু বলা আছে, ভি কত বলা আছে, ভি বলা আছে কত 5 ভোল্ট। আর কি বলা আছে যে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আয়ের ভ্যালু কত বলা আছে 2 অ্যাম্পিয়ার, তাই তো। তাহলে পরিবাহীটির তড়িৎ ক্ষমতা মানে এখানে কি বের হলো, পি এর ভ্যালু কত, পি সমান ভি ইন্টু আই। আমরা যদি পি সমান ভি ইন্টু আই, ভি তো বসাবো 5, আয়ের ভ্যালু 2, তাহলে কত হয়ে যাচ্ছে 10 ক্ষমতা, তাহলে কত হয়ে যাবে 10 ওয়াট। অ্যান্সার কত হয়ে যাবে 10 ওয়াট। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার 10 ওয়াট। তারপরে বলছে গৃহ বর্তনীতে ফিউজ তারকে যুক্ত করা হয়, কার সাথে যুক্ত করা হবে লাইট তারের সাথে, মানে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কি লাইট তারের সাথে, অপশন এ। তারপরে 1.9 কি বলছে যে জীবাশ্মের বয়স নির্ধারণ জন্য যে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয় সেটি হলো কি কার্বন 14। তাহলে অপশন ডি দেখো কার্বন 14। তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে যে নিচের মৌলগুলির মধ্যে কোনটির তড়িৎ ধনাত্মক সর্বাধিক, তড়িৎ ধনাত্মক বলেছে, তাই তো। তাহলে তড়িৎ ধনাত্মক সর্বাধিক যত আমরা উপর থেকে নিচে দিয়ে যাচ্ছে তত কি হচ্ছে তড়িৎ ধনাত্মকের মান কি হচ্ছে তত বাড়তে থাকবে। তার মানে তড়িৎ ধর্মই সর্বাধিক হয়ে যাবে হচ্ছে কি, প্রথমে আমি যদি দেখি যে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর পটাশিয়াম, তাহলে সবার নিচে কি হচ্ছে পটাশিয়াম, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলেছে যে সোডিয়াম ক্লোরাইডের জালকে প্রতিটি Na+ আয়নকে যে কটি Cl- থাকে তা হলো কটা, 6টা, কি জানি মানে 6টা থাকে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 6টি। তারপরে তামার তড়িৎ বিশোধনে সাধারণভাবে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, ক্যাথোড হিসেবে আমরা কি ব্যবহার করব যে পাতলা বিশুদ্ধ তামার পাত, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, পাতলা বিশুদ্ধ তামার পাতকে আমরা কি হিসাবে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। তারপরে কোশ্চেন
কি বলেছে, কি বলছে, পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করা হচ্ছে, গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করা হয় P2O5, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, P2O5। নেক্সট কি বলছে, যে ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে দেখো অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এগুলো এগুলো একটা মনে কি হচ্ছে অপশন বি, মানে জিঙ্ক হয়ে যাচ্ছে Zn, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, তিনটি কার্বনযুক্ত অ্যালকিনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, অ্যালকিন বলেছে তার মানে কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাহলে সাধারণ সংকেতটা আমরা কি জানি CN H2N, তিনটে কার্বন পরমাণু, এখানে N এর ভ্যালু কত 3, তাহলে হাইড্রোজেনের সংখ্যা কত হবে 3 × 2 মানে কত হয়ে যাচ্ছে 6, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার 6। এরপর আমরা দুয়ের দাগের বিভাগ খ, দুয়ের দাগগুলো দেখে নেবো। আচ্ছা এই আগে বলে দিই যে আমরা এই ভিডিওতে আমরা প্রথমে পার্ট 1 আর পার্ট 2 মানে একটা স্কুলকে আমরা দুটো ভাবে বিভক্ত করে নেবো। পার্ট 1 থাকবে যত এমসিকিউ বা তোমাদের যত শর্ট কোশ্চেনগুলো আছে প্রথমে এটা, তারপরে পার্ট 2তে আমরা যত লং ভিডিও আছে সম্পূর্ণ যে সলিউশন সেটা আমাদের ওখানে পেয়ে যাবে আবার। তারপরে নেক্সট কোশ্চেন দুয়ের এসে কিউগুলো, তাই তো সেগুলো কি বলেছে, যে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়, উষ্ণতার উচ্চতা যখন বাড়ে তখন উষ্ণতাও কি হচ্ছে বৃদ্ধি পেয়ে থাকে। তার মানে এখানে কি হবে, আমি কি অ্যান্সার লিখবো, অ্যান্সার তোমাদেরকে এখানে পূর্ণ বাক্যে লিখতে হবে, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কি হয়, উষ্ণতা আমি লিখে দিচ্ছি, উষ্ণতা কি হচ্ছে বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পায়, এটা তোমাদেরকে কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হবে, উষ্ণতা বৃদ্ধি পায়। তারপরে কি বলেছে, যে জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে, তাহলে অ্যান্সার কি লিখবে, যে জেট বিমান বায়ুমণ্ডলের কোথায় দেখা যায়, এখানে কোশ্চেন ছিল তো এটাই লিখে দেবে যে বায়ুমণ্ডলের জেট বিমানের কোথায়, স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। লেকিন আবার বলছি এগুলো কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হবে। নেক্সট কি বলেছে 2.2 বলছে বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করতে বায়ুর ন্যূনতম বেগ কত হওয়া প্রয়োজন, কত হওয়া প্রয়োজন 15, এদিকে লিখে দিচ্ছি কত 15 কিলোমিটার 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে পূর্ণ বাক্যে যদি বলতো তাহলে কি হয়ে যাচ্ছে, যে বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করতে বায়ুর ন্যূনতম গতিবেগ কত অবধি 15 কিলোমিটার পার আওয়ার, পূর্ণ বাক্যে লিখবে কিন্তু। তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে, যে 2.3 শূন্যস্থান পূরণ করো, কি বলছে, যে বয়েলের সূত্রানুসারে সমষ্ণ লেখো বলতে ড্যাশ লেখচিত্র, কোন লেখচিত্র বোঝায়, পি বনাম ভি, মানে হচ্ছে কি পিভি লেখচিত্র, পি বনাম ভি লেখচিত্রকে বোঝায়। তারপরে 2.4 কি বলেছে, যে শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা, তাহলে কি আমরা কি জানি আর্দ্র বায়ু হালকা, তাহলে শুষ্ক বায়ু ও আর্দ্র বায়ুর মধ্যে আর্দ্র বায়ু কি হবে হালকা। তারপরে কোশ্চেন কি বলেছে, যে সত্য না মিথ্যা, এটা আমাকে যাচাই করবে, যে হীরা তাপের সুপরিবাহী, আমরা জানি হীরা তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী, এটা তাহলে কি, এটা সত্য তো, তাহলে কি এই যে উক্তিটা এটা কি হয়ে যাবে আমার সত্য, মানে 2.5 এর অ্যান্সার কি হয়ে যাচ্ছে সত্য। তারপরে অথবা সাথে এখানে আবার একটা ট্রু অ্যান্ড ফলস ছিল, কি বলেছে, যে তাপীয় রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, মানে তাপীয় রোধ বলছে আমি যদি আর সমানুপাত এল, এটাই তো, তাহলে এটাও তো সত্য, তাহলে এটা কি হয়ে যাবে, এটাও হয়ে যাচ্ছে আমার সত্য, এটা হয়ে যাচ্ছে আমার সত্য। তারপরে কি বলেছে, যে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করি, তাহলে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক কি ধরনের, উত্তল, কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ আমরা ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, নেক্সট এখানে আছে কি বলে, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর প্রতিসরণ ঘটে, আলোর প্রতিসরণ কেন ঘটে, কারণ হচ্ছে কি বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে আলোর গতিবেগটা যেন বিভিন্ন হয়, এই কারণে কি হচ্ছে, বিভিন্ন, আমি এখানে লিখে দিচ্ছি যে বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ
কি হয় ভিন্ন, বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ কি হয় ভিন্ন। ঠিক আছে, তারপরে তাহলে এটা ওটাই হচ্ছে কারণ, পূর্ণ বাক্যে লিখবে। তারপরে 2.8 কি বলেছে, যে আলোক রশ্মি একমাত্র, এটা সেম কোশ্চেন, এটা সেম কোশ্চেন, আমি অথবারটা বলে দিচ্ছি, যে রোধাঙ্কের এসআই একক, রোধাঙ্কের এসআই একক কি হচ্ছে ওহম ইন্টু মিটার, তো লিখে নেবে রোধাঙ্কের এসআই একক ওহম, ওহম মিটার। ঠিক আছে, রোধাঙ্কের এসআই একক কি হয়ে যাবে ওহম মিটার। তারপর 2.9 কি বলেছে, যে 60 ওয়াট এর বাল্বে কত জ্বালানো হচ্ছে, 50 ঘন্টা জ্বালালে তড়িৎ শক্তির পরিমাণ, তাহলে ওয়াট ইন্টু ঘন্টা, তো তাহলে ওয়াট ইন্টু ঘন্টা আমি যদি করি, তাহলে 60 ইন্টু 50 কত হয়ে যাবে, 60 ইন্টু 50, 60 ইন্টু 50, 6 5 30, আবার দুটো শূন্য, তাহলে এত কিলোওয়াট, তাহলে কত, সরি এত ওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কত, 3000 ওয়াট আওয়ার। তারপরে এই কোশ্চেনটা, দশের যে কোশ্চেনটা বলেছে সেটা কি বলেছে দেখো, বলেছে যে ইউ 238 92, কি বলেছে ইউ 238 92, এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেছে। একটা আলফা কণা কি হয় আমরা কি জানি, একটা আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম কণার স্রোত, তার মানে সেখান থেকে যে আমার ভর সংখ্যা 4 কমে যাবে আর প্রোটন সংখ্যা কি হবে 2 কমে যাবে, তার মানে এক্স যে ভ্যালু, এই যে রাশিটা এর এর কি বলছে ভর সংখ্যা, ভর সংখ্যা কত, এখান থেকে যদি 4 কমে যায় তাহলে 238 থেকে কত হয়ে যাচ্ছে, 4 কমে গেলে ভর সংখ্যা হয়ে যাচ্ছে 234। আর যে পারমাণবিক ক্রমাঙ্ক, সেই পারমাণবিক ক্রমাঙ্ক কত কমে যাবে, 2 কমে যাবে, তার মানে কত হয়ে যাবে 22 ছিল, 22 ছিল সেটা 2 কমে যাবে -2, তাহলে সেটা কত হয়ে যাবে 22 -2, তাহলে কত হয়ে যাচ্ছে 20, তার মানে যেটা পাচ্ছি 20, এখানে কত পেয়ে যাবে 234, যে মূল্যটা পাচ্ছি সেটা হচ্ছে কত এক্স 20 234। তারপরে সর্বোচ্চ n/p অনুপাত বিশিষ্ট আইসোটোপ কোনটি, আইসোটোপ কোন হবে ট্রিটিয়াম বা টয়টেরিয়াম, কি হয়ে যাবে মানে H31, তাই তো। তাহলে n/p অনুপাত বিশিষ্ট, সর্বোচ্চ n/p অনুপাত বিশিষ্ট আইসোটোপ কোনটি হচ্ছে, হাইড্রোজেন যে আইসোটোপ সেটা হচ্ছে ট্রিটিয়াম H31। নেক্সট কোশ্চেন কি বলেছে, আচ্ছা এখানে একটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধানের জন্য, তাহলে দেখা যাক আমাদের প্রথমেরটা কি বলে, প্রথমেরটা বলেছে হ্যালোজেন মৌল, তাহলে হ্যালোজেন মৌল আমার কোনটা হবে, হ্যালোজেন মৌল কি বলেছে হ্যালোজেন মৌল, তাহলে হ্যালোজেন মৌল আয়োডিন, এখানের মধ্যে যেটা সেটা হচ্ছে হ্যালোজেন, আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে একেরটা হ্যালোজেন মৌল। তারপর 2.11.2 মানে হচ্ছে মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু কি হয়ে যাবে এজি, এটা হয়ে যাচ্ছে তাহলে 2 মুদ্রা ধাতু। তারপর কলঙ্কহীন ইস্পাতের উপস্থিত ধাতু সেটা হচ্ছে ক্রোমিয়াম, মানে এটা হয়ে যাবে 3। আর পিতলে উপস্থিত কোনটা Zn, এখানে অপশনগুলোর মধ্যে Zn আছে, তাহলে Zn এটা হয়ে যাচ্ছে 4, আশা করি বোঝা গেছে। তারপর বলছে যে ড্যাশ চিহ্ন দিয়ে NH3 অণুর প্রথাগত উপস্থাপন দেখাও, আচ্ছা মানে আমাকে লুইস ডট গঠন দেখাতে পারছে, তাহলে কি বলেছে অ্যামোনিয়া, তাই তো। তাহলে N টোটাল বাইরে কটা থাকে 5টা, তাহলে প্রতিখানে 3টে হাইড্রোজেনের সাথে কি করবে বন্ড করবে, এক বন্ধন গঠন করবে, তাহলে এটা হচ্ছে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর প্রতিটা হাইড্রোজেনের সাথে বন্ড করবে, সেটা কি হয়ে যাবে, তাহলে লুইস ডটটা কি হচ্ছে এটা করতে পারবে। তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে, যে হয়ে গেল 13, তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলির তড়িৎ পরিমাণ, আচ্ছা মুক্ত ইলেকট্রন তড়িৎ, এটা ভিতরে সত্য না মিথ্যা এটা আমাকে বলতে পারছে, তাহলে এটা তো মিথ্যা, কারণ মুক্ত ইলেকট্রন তো তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, তাহলে উক্তিটা কি হয়ে যাবে, উক্তিটা হয়ে যাচ্ছে আমার মিথ্যা। তারপর শূন্য, তাহলে ব্যাটারির কি বলছে কোশ্চেন, যে ব্যাটারির ড্যাশ প্রান্তের সঙ্গে ক্যাথোডে সংযুক্ত থাকে, ক্যাথোড কিসের সাথে যুক্ত থাকে ঋণাত্মকের সাথে, কি হয়ে যাবে ঋণাত্মক। তারপরে ইলেকট্রোলাইটিক গ্যাস কাকে বলে, ইলেকট্রোলাইটিক গ্যাস কখন হবে, আমাদের তড়িৎ বিশ্লেষণের সময় কি হয় হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের যে সংমিশ্রণ সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক গ্যাস। লিখে নেবে যে ইলেকট্রোলাইটিক গ্যাস কাকে বলে, যে হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণ।
এক বাক্যে লিখতে হচ্ছে কি বলছে, হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণকে কি বলা হচ্ছে, ইলেকট্রোলাইটিক গ্যাস। এটা তড়িৎ বিশ্লেষণ হয়। তারপরে কোশ্চেন কি বলছে যে অ্যামোনিয়ার কোন ধর্মের জন্য, কারণ কি অ্যামোনিয়ার কোন ধর্মের জন্য কি বলেছে, কার কারণে হিমায়ক গ্রুপে এটিকে ব্যবহার করে, কারণ কি অ্যামোনিয়ার কোন ধর্মের জন্য জানি, অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিনতাপ বেশি বলে, কি বললাম, অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিনতাপ বেশি হওয়ার কারণে। তাহলে লিখে নেবেন অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিনতাপ বেশি। লিনতাপ বেশি, সেই কারণে কি হচ্ছে আমরা অ্যামোনিয়া হচ্ছে কারখানায় আমরা কি হিমায়ক রূপে আমরা ব্যবহার করে থাকি। তারপরে কোশ্চেন কি বলেছে, তারপরে কোশ্চেন বলেছে যে পোড়া চুন দ্বারা জলীয় বাষ্প মুক্ত H2S কে শুষ্ক করা হয় না কেন, কারণ এটা আমাকে সমীকরণটি লিখতে বলেছে, কেবলমাত্র সমীকরণটি লিখতে বলেছে। তাহলে কারণ হয় না, কারণ হচ্ছে পোড়া চুন যখন হচ্ছে মানে H2S গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাসের সাথে যখন বিক্রিয়া করবে তখন সেটা কি করছে, সালফেট লবণ উৎপন্ন করে। কি সালফেট লবণ উৎপন্ন করে, মানে কোথায় গেল, হ্যাঁ H2S ক্যালসিয়াম সালফেট লবণ উৎপন্ন করে, CaO এটার সাথে CaS প্লাস হচ্ছে H2O, ক্যালসিয়াম সালফেট লবণ উৎপন্ন করে। আমাকে সমীকরণটা লিখতে বলেছে, তাহলে সমীকরণ হয়ে যাচ্ছে এটা যে H2S প্লাস হচ্ছে CaO, সেটাও কি হবে CaS প্লাস হচ্ছে H2O। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত। তাহলে আমরা কি জানি, ধাতব হাইড্রোক্সাইডে অধক্ষেপ পড়বে। ধাতব হাইড্রোক্সাইড বলতে কি, এখানে ধাতু হিসেবে কি ব্যবহার করছে, ফেরিক। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড মানে কি, অধক্ষেপটা কি হয়ে যাবে, অধক্ষেপটা হয়ে যাবে যে FeOH এর হোল 3, সরি FeOH এর হোল 3 কি হচ্ছে, ধাতব হাইড্রোক্সাইড। তার মানে কি, কি ধাতু হিসেবে যেটা ব্যবহার করেছে কি, ফেরিক। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ মানে FeOH এর হোল 3। তারপরে কোশ্চেন বলেছে C2H6O আণবিক সংকেতযুক্ত যৌগটি দুটি ধর্মে বিভিন্ন হয়, কারণ সংকেত বিশিষ্ট যৌগ দুটির ধর্ম বিভিন্ন হয় কেন, কারণ হচ্ছে কি তার কার্যকরী মূলকগুলোর জন্য। কারণ এখানে এটাকে যদি আমি দেখি, এর কার্যকরী দেখো, এটা যদি দুটো হিসেবে ভাগে দেখো CH3 CH2 OH। আচ্ছা OH এটা কি কার্যকরী মূলক, অ্যালকোহল। তাহলে এটা একটা, আরেকটা যে হয়ে যায় কি হচ্ছে CH3 মানে হচ্ছে ডাইমিথাইল ইথার। তার মানে এখানে কার্যকরী মূলক কি, এখানে কার্যকরী মূলকটা হচ্ছে ইথার। তাহলে কার্যকরী মূলক বিভিন্ন হওয়ার জন্য এর মধ্যে কি হচ্ছে, মানে ভিন্ন হওয়ার কারণে যৌগ দুটি কি হচ্ছে, ভিন্ন ধর্ম হচ্ছে বিভিন্ন হয়, মানে যৌগ দুটির ধর্ম হচ্ছে বিভিন্ন হয়। তারপরে কোশ্চেন, আচ্ছা কি বলেছে যে IUPAC নামকরণ, তাই তো। তাহলে আমি যদি IUPAC নামকরণ দেখি, তাহলে আমি নামকরণটা করি, তাহলে এটা হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, তাহলে 3টে কার্বন মানে প্রোপ, দ্বিবন্ধন আছে। তাহলে কোথায় দ্বিবন্ধন আছে, 1 নম্বরে আছে। তাহলে কি হয়ে যাচ্ছে, প্রোপ 1 ইন, কি হয়ে যাচ্ছে, প্রোপ 1 ইন। ঠিক আছে, এই ছিল। তারপরে কোশ্চেনটা বলেছে যে 2 ক্লোরো ইথানোইক অ্যাসিড, কি বললাম, 2 ক্লোরো ইথানোইক অ্যাসিডের গঠনমূলক সংকেত। তাহলে 2 ক্লোরো, তাহলে ক্লোরিনটা কোথায় আছে, 2 নম্বরের কাছে আছে। ইথানোইক অ্যাসিড, ওইক অ্যাসিড মানে কি, লাস্টে যে কার্যকরী মূলকটা সেটা হচ্ছে ওইক, মানে কার্বক্সিলিক গ্রুপের COOH। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার সি কার্যকরী মূলকটা কি বললাম, COOH, তার জন্য ওইক অ্যাসিড, ক্লোরিন। তাহলে 1 2, তাহলে কি হয়ে যাচ্ছে এটা, যে 2 ক্লোরো ইথানোইক অ্যাসিড। আচ্ছা এই ছিল আমাদের শর্ট কোশ্চেনগুলো, বিভাগ ক আর বিভাগ খ এর যে শর্ট কোশ্চেনগুলো। এরপরে আমরা লং ভিডিওগুলো আরেকটা পার্টে আমরা নিয়ে চলে আসবো। তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমাদের সাথে যুক্ত থেকো, সাবস্ক্রাইব থেকো, প্লাস লাইক কমেন্ট শেয়ার সবার সাথে করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।